স্কুলের তালা খোলা, পতাকা উত্তোলন সহ সবই করেন হেডমাস্টার। একাই নেন 6টি শ্রেণীর ক্লাস। ফুলাফান যা লেখাপড়া করতেছে হয় না ঠিক মতো। একটা টিচার আছে, উনি একলা কি করবে? এই স্কুলের পদের সংখ্যা 6 জন, তার মধ্যে শূন্যপদ 5 জন। এতে পড়াশোনার বিঘ্ন ঘটবে। দেশ জুড়ে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের তীব্র সংকট, হাজারো নিয়োগ ঝুলছে মাসের পর মাস। যখন কিছু শিক্ষক সহকারী থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবে, তাহলে ওই জায়গাগুলো শূন্যতা হবে। ওই শূন্য পদগুলো আবার নিয়োগের মাধ্যমে পূরণ করতে হবে। সিলেট বগুড়ায় 16 জনের প্রাণ কাড়ল বেপরোয়া গতির বাস, আহত 32, বেশিরভাগই নারী, শিশু ও দিনমজুর। বাইরে থেকে আওয়াজ দিয়ে দেশে অস্থিরতার চেষ্টা হচ্ছে, চলছে ক্ষমতা দখলের পায়তারা, মন্তব্য মন্ত্রীদের। তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। এগুলো বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান। সপ্তাহ দুয়েকের তীব্র সংকটের পর গ্যাস মিলছে চাহিদা মতোই। সিএনজি পাম্পে নেই দীর্ঘ সারি, স্বস্তিতে গ্রাহক। খাদের কিনারায় মৃগোষ্ঠীর মাতৃভাষা, এ ভাষায় কথা বলেন মাত্র 5 জন। চলছে বাঁচিয়ে রাখার চেষ্টা। সরকারি স্কুলে নাই, মানে এনজিও স্কুলে নাই, কিছু নাই। বাবা কাছ থেকে ওটা শিখায়, ওটাই মায়ের ভাষা, বাবার ভাষাও। এই কারণে আমি হারাই চাই নাই। এবং অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচের চাপে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে 72 রানে পিছিয়ে টাইগাররা, হাসানের 4 উইকেট। চলে যাব পুরো খবরে। দর্শক, একটি শিশুর শিক্ষার ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক বিদ্যালয়ে, অথচ সেই ভিত্তি এখন শিক্ষক সংকটে নড়বড়ে। কোথাও একজন শিক্ষক দিয়ে চলছে পুরো বিদ্যালয়, আবার কোথাও নেই প্রধান শিক্ষক। আর দেশ জুড়ে 65,000-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হচ্ছে শিক্ষক সংকটে। রাশেদ রায়হানের প্রতিবেদনে বিস্তারিত। এই শিক্ষক যখন একটি শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস দিচ্ছেন, তখন অন্য 5টি ক্লাসের শিক্ষার্থীদের বসে থাকতে হচ্ছে। কেননা প্রাক প্রাথমিক থেকে পঞ্চম 6টি শ্রেণীর 70 জন শিক্ষার্থীর বিপরীতে একমাত্র শিক্ষক তিনি। অফিস সহায়ক না থাকায় বিদ্যালয়ে তালা খোলা, পতাকা উত্তোলন থেকে শুরু করে সব দাপ্তরিক কাজও করতে হয় প্রধান শিক্ষককে। গত মধ্য জানুয়ারি থেকে এভাবেই শিক্ষা কার্যক্রম চলছে জামালপুরের মাদারগঞ্জের পশ্চিম নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলের পদের সংখ্যা 6 জন, তার মধ্যে শূন্যপদ 5 জন। এতে পড়াশোনার বিঘ্ন ঘটবে। ফুলাফান যা লেখাপড়া করতেছে হয় না ঠিক মতো। একটা টিচার আছে, উনি একলা কি করবে? শুধু জামালপুরে নয়, সারা দেশের অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভুগছে শিক্ষক সংকটে। এমনকি খোদ রাজধানীর খিলগাঁও, মগবাজার থেকে বিভিন্ন এলাকার প্রাইমারি স্কুলের চিত্র আলাদা নয়। ধামরাইয়ের পশ্চিম দেবসাই, শোলাবাড়ি, ইউনুস দেওয়ান ও খাতড়া সহ একাধিক বিদ্যালয়ে 6টি পদের বিপরীতে আছেন মাত্র 3 জন শিক্ষক। তাই ডেপুটেশনের শিক্ষক এনে শ্রেণী কার্যক্রম চালাতে হচ্ছে। এই স্কুলে শিক্ষকের সংকট, স্কুলে মাত্র 3 জন টিচার আছে। ধামরাই উপজেলাতে বেশ কিছু স্কুলে শিক্ষক সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। ইংলিশ অনার্স এরকম শিক্ষক আমাদের নাই, গণিতের আছে 1 জন মাত্র। চাঁদপুরে 1156টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 642টিতে প্রধান শিক্ষক নেই। যদি প্রধান শিক্ষক থাকতো তাহলে আমি আমার দায়িত্বটা সুন্দরভাবে পালন করতাম। সারা দেশে 65,620টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট তীব্র। আদালতের আদেশে 36,235 জন সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাচ্ছেন। এতে সহকারী শিক্ষক পদের শূন্যতা আরও বাড়বে। এমন পরিস্থিতিতে চূড়ান্ত নির্বাচিত 14,384 জন শিক্ষককে দ্রুত যোগদান করানো গেলে কিছুটা সংকট কাটত, কিন্তু 5 মাস ধরে তাও ঝুলে আছে। যখন কিছু শিক্ষক সহকারী থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবে, তাহলে ওই জায়গাগুলো শূন্যতা হবে। ওই শূন্য পদগুলো আবার নিয়োগের মাধ্যমে পূরণ করতে হবে। এভাবে গ্র্যাজুয়ালি এগুলোকে সমাধান করতে হবে। বিদ্যালয়ে ভবন আছে শিক্ষার্থীও, কিন্তু বেশিরভাগ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে নেই পর্যাপ্ত শিক্ষক। তাই একজন শিক্ষককে নিতে হচ্ছে একাধিক শ্রেণীকক্ষের দায়িত্ব। সীমিত জনবল দিয়ে চলছে পাঠদান কার্যক্রম। সরকার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে শিক্ষক সংকট রয়েছে সেটি দূর করার নানা উদ্যোগের কথা বললেও তার আগ পর্যন্ত প্রাথমিক শিক্ষা মানসম্মতভাবে নিশ্চিত করা যে চ্যালেঞ্জ, সেটি বলছেন সংশ্লিষ্টরাই। তাই এই প্রশ্ন থেকেই যায়, প্রাথমিক শিক্ষাটাই যেহেতু শিশুদের শিক্ষার ভিত্তি, তারা এটি সঠিকভাবে না পেলে শিশুদের ভবিষ্যৎ কিভাবে সঠিকভাবে দাঁড়াবে।
রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা। সিলেট ও বগুড়ায় সড়কে 16 জনের প্রাণ কেড়ে নিল বাসের বেপরোয়া গতি, আহত আরো 32 জন। ভোরে সিলেটের ওসমানীনগরে 2 বাসের সংঘর্ষে 9 জন নিহত হন, আহত হন আরো 14 জন। এদিকে বগুড়ায় অপেক্ষারত দিনমজুরদের চাপা দেয় একটি বাস, প্রাণহানি অন্তত 7 জনের। এই ঘটনায় আরও 18 জন আহত হয়েছেন। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেট থেকে ঢাকার পথে রওনা হয় ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথে কাশীপাপন এলাকায় বিপরীতমুখী বেঙ্গল পরিবহন বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ইউনিক পরিবহনের বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান 7 জন। হাসপাতালেও ঘটে প্রাণহানি। হঠাৎ করে দেখি যে বেঙ্গল এই সামনে দেখি সংঘর্ষ, তারপর এই দিকে চাইলাম, তখন দেখি ইউনিকের অবস্থা খুবই জটিল। রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট নিচ্ছে, এই শেষ। সংঘর্ষে আহত 14 জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 14 জনের চিকিৎসা চলতেছে, এর ভিতরে একজনকে আমরা আইসিইউতে শিফট করতেছি, আর একজনের হাইয়ার ইমার্জেন্সি অপারেশন চলতেছে। পুলিশ বলছে দুটি বাসের গতি ছিল বেপরোয়া। এখানে মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস, ওসমানীনগর থানা এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এদিকে ভোরে বগুড়ায় সড়কের পাশে কাজের জন্য অপেক্ষায় থাকা শ্রমিকদের চাপা দেয় শাহ ফতে আলী পরিবহনের একটি বাস। ঘটনাস্থলে নিহত হন 2 জন। হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারান আরো 3 জন। প্রাণহানি ঘটে হাসপাতালেও। সেই গাড়ি ঘুরে আমার মানে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ওখানে লোকের ভিড়ের মধ্যে গাড়িটা ঢুকে পড়ে। বাবা উঠে যায় মসজিদে নামাজ পড়ছে, নামাজ পড়ে বাবা ওই মানুষের গেছে, যা বাবা আমারও তো চিটিং হয়ে গেছে বাবা। ঘটনার পর স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। সড়ক ও জনপথ বিভাগ নির্মাণ শুরু করলে 4.5 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। কোনো রোগী এখানে চিকিৎসার ব্যাপারে কোনো ধরনের অবহেলা হবে না। যার যেটা প্রাথমিক চিকিৎসা দিয়ে যারা চলে যাওয়ার মধ্যে তারা যাবে, আর যাদের অপারেশন লাগবে পরবর্তীতে তাদের অপারেশন হবে। এই ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। তারা সবাই দিনমজুর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাইরে থেকে আওয়াজ দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে ক্ষমতা দখলের পায়তারা, এমন সতর্কবার্তা সরকারের মন্ত্রীদের। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনের পথে হাঁটবেন, এমন প্রত্যাশার কথাও জানিয়েছেন তারা। ছুটির দিনে ঢাকা ও ঢাকার বাইরে আলাদা আয়োজনে এসব কথা বলেন সরকারের 3 মন্ত্রী ও প্রতিমন্ত্রী। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কক্সবাজারে 500 শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার বক্তব্যে উঠে আসে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। বলেন, জনগণ আওয়ামী লীগের রাজনীতি প্রত্যাখ্যান করেছে, এখন চলছে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা। ওই সময় মাঝে মধ্যে আওয়াজ টাওয়াজ দিয়ে থাকে, এগুলা তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। এগুলা বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় এক আয়োজনে অংশ নেন আইনমন্ত্রী। কথা বলেন শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ নিয়ে। উনি ডিসেম্বরে আসবেন, আমি বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনি পথ ধরে হাঁটুক। পতিত সরকারের নানান ষড়যন্ত্র নিয়ে প্রসঙ্গ উঠে আসে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর বক্তব্যেও। তিনি যোগ দেন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায়। দুষ্ট প্রতিবেশী রাষ্ট্র বিদেশি অপশক্তির ইন্ধনে সহায়তায় চেষ্টা করবে সিভিল কু, মিলিটারি কু করার জন্য, সেই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলেন, আওয়ামী লীগ জনগণকে ভুল পথে নিয়ে যেতে পারে, তাই ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। এই আওয়ামী মাফিয়া গোষ্ঠীর প্রশ্নে আমাদেরকে এক এবং অভিন্ন থাকতে হবে। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। দিল্লিতে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, 5 আগস্টের ওই সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানটি একটি বেসরকারি সংস্থার উদ্যোগ, যেখানে সরকারের কোনো ভূমিকা ছিল না। Government had no role
5 আগস্টের আগে ওই সংবাদ সম্মেলন বা ভার্চুয়ালি অনুষ্ঠানটি একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার উদ্যোগ। বাংলাদেশের বর্তমান সরকারের বিষয়ে ওই অনুষ্ঠানে যেসব বক্তব্য দেয়া হয়েছে সেগুলোর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই। 5 মাসে সরকারকে ব্যর্থ বলার সুযোগ নেই, এমনটি বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের আলোচনা সভায় এই কথা বলেন তিনি। জানান, বরাবরের মতো ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর দায়িত্ব কাঁধে নিয়েছে বিএনপি, আর স্বাধীন ও অবাধ গণমাধ্যম বান্ধব ইকোসিস্টেম তৈরিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। মহেশখালীর ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামতের পর জাতীয় গ্রিডে আবারও শুরু হয়েছে সরবরাহ। এর মাঝে শুক্রবার সকালে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের আলোচনা সভায় দ্রুত চলমান গ্যাস সংকট কাটিয়ে ওঠার সুখবর দিলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, আগের সরকারগুলো উন্নয়নের নামে ধ্বংস করেছে। গ্যাসের সংকট হচ্ছে, গ্যাসের সংকট কি বিএনপি তৈরি করেছে? লাস্ট গভর্নমেন্ট একটা এক্সপ্লোরেশন করে নাই, একটা আপনার এক্সপ্লোরেশন দিকে যায় নাই। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সব পক্ষকে সহনশীল হওয়ার আহ্বানও জানান মন্ত্রী। সরকার ভুল করছে সেটা তুলে ধরবেন, কিন্তু তাকে সময়ও দিতে হবে। তো আপনারা অস্থির হবেন না, আপনারা ধৈর্যটাকে রাখতে হবে, সহনশীলতা রাখতে হবে, নাহলে গণতন্ত্রকে কখনোই এগিয়ে নেওয়া যাবে না। একই অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সার্বিক উন্নয়ন নিয়ে সরকারের ভাবনার কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বলেন, একটি সুস্থ ও মুক্ত গণমাধ্যম ব্যবস্থা গঠনে কাজ করছে সরকার। আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে গণমাধ্যম এবং সরকারের গঠনমূলক অংশীদারিত্ব জরুরি বলেন বাংলা ভিশনের হেড অব নিউজ ডক্টর আব্দুল হাই সিদ্দিক। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। বিলুপ্তির শেষ সীমানায় দাঁড়িয়ে ম্রো নৃগোষ্ঠীর গোত্রীয় মাতৃভাষা রেংমির্চা। এখন এই ভাষায় মানুষ আছেন মাত্র 5 জন, কারণ এই গোষ্ঠীর বেশিরভাগই কথা বলেন ম্রো বা মুরুং ভাষায়। এমন অবস্থায় এই ভাষা রক্ষায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠা করা হয়েছে ক্রাংসিপাড়া সেনা মৈত্রী প্রাথমিক বিদ্যালয়, যেখান থেকে নতুন প্রাণে ছড়িয়ে যাচ্ছে বিলুপ্ত প্রায় ভাষাটি। মেহেদী হাসান সুমনের ক্যামেরায় বিস্তারিত দেখুন মাসুদা লাবনীর 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজকে প্রথম পর্বে। মাংপুং ম্রো এবং একই নামের 2 নারী কুনরাও ম্রো কথা বলছেন নিজেদের মাতৃভাষায়। এটি বান্দরবনের আলীকদমের দুর্গম পাহাড়ি জনপদ, যেখানে একসময় এ ভাষায় কথা বলতেন হাজারো মানুষ। ম্রো নৃগোষ্ঠীর এই গোষ্ঠীয় ভাষার নাম রেংমির্চা। বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু মানুষ এ ভাষা বুঝতে পারলেও সাবলীলভাবে কথা বলতে পারেন 5 জনই, যাদের 3 জনের সাথে কথা বলি আমরা। বয়সের ভারে তারা আজ ক্লান্ত, তবুও ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আঁকড়ে ধরে আছেন নিজেদের শেকড়। আলাদা আলাদা পাড়ায় বসবাস করায় নিজেদের মধ্যেও রেংমির্চায় কথা বলার সুযোগ পান না। বলছেন, চর্চার অভাব ও সংখ্যাগরিষ্ঠের চাপে হারিয়ে যাচ্ছে রেংমির্চা। হারিয়ে যেতে বসা এই ভাষা সংরক্ষণে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। 2024 সালে আলীকদমে প্রতিষ্ঠা করে ক্রাঞ্চিপাড়া সেনামৈত্রী প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে বর্তমানে শিক্ষার্থী 25 জন আর শিক্ষক আছেন 2 জন। বিদ্যালয়ের শিক্ষক জানান, জীবিত রেংমির্চা ভাষীদের কাছ থেকে ভাষাটি রপ্ত করে তা ছড়িয়ে দিচ্ছেন নতুন প্রজন্মের মাঝে। স্কুল করছেন আর্মিরা, আর্মিকে অনেক ছাত্র করছেন। আগে আর এরকম স্কুল কিছু ছিল না, এবং সরকারি স্কুলে নাই, মানে এনজিও স্কুলে নাই, কিছু নাই। পারিবারিক চর্চা না থাকা আর নতুন প্রজন্মের মধ্যে এই ভাষা শিখতে না চাওয়ার কারণে হয়তো বিলুপ্তি হয়ে যেত ভাষাটি। আর তাই রেংমির্চা ভাষা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর এমন আয়োজন। মাসুদা লাবনী, নিউজ 24, আলীকদম, বান্দরবান।
জুলাইয়ের চেতনা অক্ষুণ্ণ রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া এমপি। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির বিজয় র্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে রূপগঞ্জে বিএনপির বর্ণাঢ্য বিজয় র্যালি উপলক্ষে রাজপথে হাজারো মানুষ। দলীয় পতাকার পাশাপাশি কর্মীদের হাতে শোভা পায় রকমারি প্ল্যাকার্ড ও ফেস্টুন। স্বতঃস্ফূর্তভাবে সেই র্যালিতে আমরা অংশগ্রহণ করার জন্য এখানে এসেছি। আমরা হাসিনার কোনো এই বাংলাদেশে কোনো বাংলাদেশের জনগণ হাসিনা চায় না, সবাই হাসিনার ঘৃণা করে। যারাই চক্রান্ত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে তা রুখে দিবে ইনশাআল্লাহ। জুলাইয়ের চেতনা অক্ষুণ্ণ রাখতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান স্থানীয় সংসদ সদস্য দীপু ভূঁইয়া। আজকে তাদের কথা প্রথমে মনে পড়ে তাদের রক্তের বিনিময়ে এই শেখ হাসিনাকে এই দেশ ছেড়ে পালিয়েছে। আজকে ওই নেতৃত্ব সবচেয়ে বেশিতে অগ্রণী ভূমিকা রেখেছিল। আমাদের দেশটা এক তাদের আহ্বান হয়। সংক্ষিপ্ত সমাবেশের পর শুরু হয় বিজয় মিছিল। এই বিশাল বিজয় র্যালি ও শোভাযাত্রার অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া। র্যালিটি ভুলতা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জুবায়ের সানি, নিউজ 24, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করল সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। শুক্রবার জেদ্দায় ত্রিপক্ষীয় বৈঠক শেষে চুক্তিতে সই করেন 3 দেশের সরকার প্রধান, যার নাম দেওয়া হয়েছে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। এর আওতায় এক দেশের উপর হামলা হলে সবার উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। বিশ্লেষকদের মতে নতুন এই জোট মধ্যপ্রাচ্যের কৌশলগত ও ক্ষমতার ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার এক ছাতার নিচে আসছে মুসলিম বিশ্বের 3 প্রভাবশালী দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের মধ্যে ন্যাটোর আদলে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করল 3 দেশ। শুক্রবার চুক্তি সইয়ের পাশাপাশি জেদ্দায় ত্রিপক্ষীয় বৈঠকও সারেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৈঠকে আলোচনা হয় আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের সবশেষ পরিস্থিতি নিয়ে। এর মধ্য দিয়ে এক সুতোয় গাঁথা হলো সৌদির অর্থনীতি, তুরস্কের উন্নত সামরিক প্রযুক্তি ও ড্রোন এবং পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা ও বিশাল সুপ্রশিক্ষিত সেনাবাহিনী। এ তথ্য নিশ্চিত করেছে মিডল ইস্ট আই সহ একাধিক গণমাধ্যম। চুক্তিটিকে বলা হচ্ছে ইসলামিক ন্যাটো, যেখানে পশ্চিমাদের আর্টিকেল 5 এর মতো এক দেশের ওপর হামলার জবাব সম্মিলিতভাবে দেবে 3 দেশ। এছাড়া হরমুজ সহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জ্বালানি পরিবহন রুটের নিরাপত্তায় যৌথভাবে কাজ করবে 3 দেশের নৌবাহিনী। এর আগে 2025 সালে একটি যৌথ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করে রিয়াদ ও ইসলামাবাদ। এবার এই উদ্যোগে ইস্তাম্বুলের যোগদান মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ বদলে দেবে বলে মত অনেকের। আফরিন মৌ, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।